বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় অনার্স দ্বিতীয় বর্ষের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম কোর্সের ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন বা তড়িৎচুম্বকীয় স্পন্দন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস আরসি সার্কিট। আরসি সার্কিটটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে, সে কারণে আজকের আলোচ্য বিষয় আরসি সার্কিট। শুরুতেই আমরা জেনে নেই আরসি সার্কিট কাকে বলে। যে সার্কিটে একটিমাত্র রোধ এবং একটিমাত্র ক্যাপাসিটর বা ধারক থাকে তাকে আরসি সার্কিট বলা হয়। আমি আরসি সার্কিটটা এখন বোর্ডে এঁকে নিচ্ছি। একটিমাত্র ক্যাপাসিটর এবং একটিমাত্র রেজিস্ট্যান্স বা রোধ, এবং যেহেতু এটা সার্কিট বলা হচ্ছে অবশ্যই একটি ব্যাটারি থাকবে এবং একটি সুইচ থাকবে বা চাবি। এটি একটি তড়িৎ কোষ বা ব্যাটারি যার ইলেকট্রোমোটিভ ফোর্স ই বা তড়িৎ চালক বল ই, ক্যাপাসিটর বা ধারকের ধারকত্ব সি আর রেজিস্ট্যান্স আর। আমরা জানি যে ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে, পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ বা কারেন্ট উৎপন্ন হয়ে ক্যাপাসিটর আর হয়ে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের দিকে চলে যাবে। তো আমরা আরসি সার্কিটের দুই ধরনের চার্জিং রয়েছে, একটি হলো চার্জিং আর একটি হলো ডিসচার্জিং। আমি উপরে লিখে নিচ্ছি, এক নম্বর হলো চার্জিং, চার্জিং সার্কিট বলতে পারি, চার্জিং সার্কিট, আর একটি হলো ডিসচার্জিং সার্কিট। চার্জিং সার্কিট কখন হবে? যখন ক্যাপাসিটর চার্জ হবে সেটি চার্জিং সার্কিট। খুব সহজ। সেটা কখন হবে? সুইচ যখন অন হবে, অর্থাৎ সার্কিটটি যখন পূর্ণ থাকবে তখন ব্যাটারি থেকে কারেন্ট বের হয়ে ক্যাপাসিটর চার্জ হতে থাকবে। এটাকে বলা হয় চার্জিং সার্কিট। তার মানে যখন ক্যাপাসিটর চার্জ হয়, চার্জিং সার্কিট বলছি আমি যে চাবি বন্ধ করে বা সুইচ অন করে ধারককে চার্জিত করাকে চার্জিং সার্কিট বলা হয়। ডিসচার্জিং সার্কিট হলো সুইচ অফ করে ব্যাটারিকে বর্তনী হতে সরিয়ে নিয়ে ধারক থেকে বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করাকে ডিসচার্জিং সার্কিট বলে। আমরা দুটো অপশনই একটু পরেই দেখব। শুরুতে আমরা দেখি যে চার্জিং সার্কিটে বা ক্যাপাসিটর যখন চার্জ হবে তখন চার্জের ইকুয়েশনটা কি হবে, অর্থাৎ ক্যাপাসিটরটা কিভাবে চার্জ হবে এবং বর্তনীতে তড়িৎ প্রবাহের মানের কি পরিমাণ
পরিবর্তন হবে। একটু বলে রাখি, আমরা যখন সুইচ অন করে দিলাম অর্থাৎ টাইম শুরুতেই, টাইম সময় গণনার শুরুতেই ক্যাপাসিটরের মধ্যে বা ধারকের মধ্যে চার্জের পরিমাণ স্বাভাবিকভাবে শূন্য থাকবে। যদি আগে থেকেই ক্যাপাসিটরটিকে ডিসচার্জ করে রাখা হয়, ডিসচার্জ করে না রাখলে এমনিতেই ধারককে রেখে দিলে ধীরে ধীরে সেটি ডিসচার্জ হয়ে যায়। তো শুরুতে এর মধ্যে চার্জ শূন্য থাকে, ধীরে ধীরে এর মধ্যে চার্জ বাড়তে থাকে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়। এই যে শূন্য থেকে ম্যাক্সিমামে পৌঁছাতে এর টাইমিংটা কিরকম হয় বা চার্জিংটা কিরকম হবে, চার্জের টাইম ভার্সাস চার্জের গ্রাফটা কিরকম হবে, যে সরলরেখা হবে, কার্ভ হবে, কেমন কার্ভ হবে, এক্সপোনেনশিয়াল কার্ভ হবে নাকি অন্য কোনো ধরনের কার্ভ হবে, বক্ররেখা। তো সেটি আসলে এই আজকের লেকচারের আলোচ্য বিষয়, আমরা সেটি দেখতে যাচ্ছি। তো শুরুতেই আমি চার্জিং সার্কিট নিয়ে অ্যানালাইসিস করছি। চার্জিং সার্কিটে চার্জের সমীকরণ, চার্জের একটা আমি সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি। শুরুতেই ওই বর্তনীতে যদি আমি একটি কেভিএল অ্যাপ্লাই করি, আমরা জানি যে কারশফের ভোল্টেজ ল ব্যবহার করে বর্তনীর বিভিন্ন অংশের ভোল্টেজের একটি সমীকরণ নির্ণয় করা যায় বা তড়িৎ চালক শক্তির একটি সমীকরণ নির্ণয় করা যায়। এখানে ব্যাটারি একটি ভোল্টেজ আছে, ক্যাপাসিটরের দুই প্রান্তে একটি ভোল্টেজ আছে, আর এর দুই প্রান্তে একটি ভোল্টেজ আছে। তো এখানে আমি যদি ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজকে ভিসি, আর এর দুই প্রান্তে ভোল্টেজকে ভিআর এবং ভিআর ধরি, তাহলে আমরা জানি যে ভিআর সমান হবে আই ইন্টু আর, কারণ রোধ ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রোধের গুণফল। তো কারশফের দ্বিতীয় সূত্র বা কেভিএল এর নিয়ম অনুযায়ী আমি যদি এভাবে লিখি, আমি যদি এখানে নামকরণ করি এ বি সি ডি, সাধারণত আমি এভাবে পয়েন্টগুলোর নাম দিয়ে বোঝাই। কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই লুপ একটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমি লুপটা সিলেক্ট করলাম এভাবে, এ বি সি ডি এ, এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে কি হবে, যেখানে ভোল্টেজ আছে সেটাকে কাউন্ট করতে হবে। ক্যাপাসিটর দুই প্রান্তের ভোল্টেজের পোলারিটিটা এরকম হবে, পাশে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে। তাহলে ভিসি পজিটিভ, আর ওদের দুই প্রান্তের ভোল্টেজকে ধরতে হবে পজিটিভ, এবং ব্যাটারির ভোল্টেজ যেহেতু এখানে মাইনাসটা আগে আসবে, সেই কারণে মাইনাস ই ইকুয়ালস টু 0। কেভিএল সম্পর্কিত বা কারশফের সূত্র সম্পর্কিত আমার একটি ভিডিও লেকচার আছে, ওই লেকচারটি দেখে নিলে এটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটিকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, ইকুয়ালস টু ই। আবার ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ আমরা জানি যে কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে ভি ইকুয়ালস টু হবে কিউ বাই সি, সেই সমীকরণটা এখানে আমরা ইউজ করতে পারি। আইআর ইকুয়ালস টু ই। এরপর আমরা আরো একটি ইকুয়েশন জানি, আই এর ইকুয়েশন ইকুয়ালস টু হলো ডিকিউ বাই ডিটি, একক সময়ে চার্জের পরিবর্তন। তাহলে এখানে আর কে রেখে ডিকিউ বাই ডিটি বসানো যায়। তারপর আমরা যদি আর দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে থাকবে ডিকিউ বাই ডিটি, তাহলে এখানে হবে ই বাই আর। এরপর ডিকিউ বাই ডিটি কে এই পাশে রেখে এটাকে যদি ওই পাশে কিউ বাই আর সি কে যদি সাইড চেঞ্জ করি, তাহলে এটা হবে। এরপর এটাকে এই পাশে থেকে আমরা যদি এখানে একটা কমন লসাগু করি, তাহলে ইসি মাইনাস কিউ। এরপর আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিব, এখানে যেহেতু কিউ আছে, কিউটাকে এক পাশে নিয়ে আসবো। আমরা যখন চার্জের ইকুয়েশনটা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে ডিকিউ মানে ডিটি কে ক্রস করতে যাচ্ছি, ওটা এখানে নিয়ে আসতেছে, এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছে, ডিকিউ ইসি মাইনাস কিউ
সমান সমান হলো ডিটি বাই আরসি। এরপর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা এখানে ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব, তখন দেখব যে আমরা জানি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা আসে তাহলে সেটিকে লনের সূত্রটা ইউজ করি। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে পুরো আসে, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ডি বাই ডি কিউ ইসি মাইনাস কিউ, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস ডি কিউ টাইমের সাপেক্ষে মাইনাস ডি কিউ বাই ডিটি আসে। তাহলে লক্ষ্য করো এখানে মাইনাসটা আসছে কিন্তু উপরে মাইনাস নাই, সে কারণে আমরা কি করব, এখানে এই মাইনাসটাকে এখান থেকে আগে বের করে নিয়ে আসবো, মাইনাস কমন নিয়ে কিউ মাইনাস ইসি, তারপর মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিব, কিউ মাইনাস ইসি মাইনাস ডিটি বাই আরসি। এখন এখানে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করার আগে ইন্টিগ্রেশন আমরা লিমিট একটু চিন্তা করি, যে যখন টাইম যখন জিরো ছিল, যখন টি ইকুয়ালস টু জিরো, তখন এক লাইনই লিখি, যখন টি ইকুয়ালস টু জিরো তখন কিউ ইকুয়ালস টু জিরো। আবার যখন টি একটা নির্দিষ্ট সময়ে টি ইকুয়ালস টু টি, তখন টি ইকুয়ালস টু কিউ, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে মোট চার্জটা হলো কিউ, ফাইনাল চার্জ। এই সীমায় যদি আমি উপরের সমীকরণটিকে ইন্টিগ্রেশন করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, বাংলায় লিখছি, সমাকলন করে পাই। তাহলে ওই ইকুয়েশনটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন অফ, আমি শুরুতে আবার প্রথমে চলে যাই, তাহলে ইন্টিগ্রেশন ডিকিউ কিউ মাইনাস ইসি ইন্টিগ্রেশন মাইনাস ডিটি বাই আরসি। লিমিটটা, চার্জের শুরু লিমিটটা জিরো, ফাইনাল চার্জের পরিমাণ কিউ, টাইম শুরুটা জিরো, শেষটা হলো টাইম টি। এই পাশে যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর পাশে কিউ এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু কিউ, এখানে লিমিটটা হবে কিউ এর, এখানে হবে টাইমের। এরপর আমরা যখন ইন্টিগ্রেশন করব, তখন আমরা জানি যে ডিএক্স বাই এক্স সমান সমান লন এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান সমান লন এক্স। অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটাকে পাওয়া যায় তাহলে লন হয়। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা পাওয়া যায়, এটা আমি কিছু আগেই দেখিয়েছিলাম, এই যে এই অংশটুকু, সেটা থেকে এখানে আমি নিয়ে আসছি, তাহলে লন কিউ মাইনাস ইসি সমান সমান, এখানে আমরা লিমিটটা দিয়ে দিই 0 টু কিউ। এরপর মাইনাস 1 বাই আরসি কে কমন রেখে ডিটি এর ডিফারেন্সিয়েশন ডিটি এর ইন্টিগ্রেশন টি 0 টু টি। যদি আমি লিমিটটাকে প্রয়োগ করি, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট, তাহলে কিউ এর পরিবর্তে এই কিউ এর উইথ রেসপেক্ট টু কিউ, তার মানে মানটা আমি বসাবো কিউ এর শুরুতে, উপরের লিমিটটা বা আপার লিমিট এবং পরে লোয়ার লিমিট। তো আপার লিমিট যদি বসাই কিউ এর পরিবর্তে কিউই হবে, মাইনাস ইসি আগে থেকেই ছিল, এরপর লন কিউ এর পরিবর্তে কি হবে, জিরো হবে, জিরো মাইনাস ইসি, আর এইখানে এই মাইনাসটা সূত্রের মাইনাস। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? এরপর আমি ডান পাশে যদি ইন্টিগ্রেশনটা করি, কমপ্লিট করি, তাহলে হবে মাইনাস 1 বাই আরসি টি মাইনাস 0। এখন লন কমন নিলে আমরা জানি যে মাইনাসটা ভাগ হয়ে যাবে, কিউ বাই ইসি, এখানে আছে মাইনাস ইসি মাইনাস টি বাই আরসি। লনটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দেই, তাহলে কি পাওয়া যাবে, ই এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার টি বাই
মাইনাস টি বাই আর সি। এরপর এটাকে এই মাইনাস ইসি দিয়ে যদি গুণ করে দেই, তাহলে মাইনাস ইসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এরপর এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, ইসি মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এরপর কিউ ইকুয়ালস টু ইসি যদি কমন নিই, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ই এবং সি এটি আসলে চার্জের পরিমাণ। আমরা লিখতে পারি কিউ বা কিউ নট। যেহেতু ই এবং সি গুণ করলে চার্জ হয়, তাহলে আমরা সেটাকে একটা চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই হলো আসলে ধারকের চার্জিং সার্কিটের চার্জের ইকুয়েশন। এই ইকুয়েশনটার দিকে খেয়াল করলেই আসলে ধারক কিভাবে চার্জ হয় সেটি পাওয়া যাবে। তো আমি এবার সার্কিটটা তুলে দিয়ে ওখানে ওই ইকুয়েশনটা আমি এখানে লিখে নিচ্ছি। ফাইনাল ইকুয়েশন যেটা আমি পেলাম, কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখানে লক্ষ্য করি টাইম আছে, লেফট হ্যান্ড সাইডে কিউ আছে, রাইট হ্যান্ড সাইডে টাইম আছে। তো আমি যদি টাইম ভার্সাস কিউ এর একটি গ্রাফ করতে চাই, এক্স এক্সিসে টাইম, ওয়াই এক্সিসে কিউ, তাহলে কি আসে একটু খেয়াল করি। আমরা জানি গ্রাফ করতে গেলে টি এর কয়েকটি মান ধরে কিউ এর কয়েকটি মান নির্ণয় করলে আসলে হয়ে গেল। আমরা 3টা মান অ্যাটলিস্ট নেই। সেটি হলো, ধরা যাক প্রথম মানটা টি এর মান 0। টি ইকুয়ালস টু 0 হয়, তাহলে কিউ কত হবে? তাহলে কিউ ইকুয়ালস টু হবে কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কিউ নট 1 মাইনাস 1 0 ইকুয়ালস টু 0। টাইম 0তে চার্জ 0। এরপর টাইমের সর্বোচ্চ লিমিটটা, সর্বোচ্চ মানটা কত, ম্যাক্সিমাম মানটা কত হতে পারে? ইনফিনিটি হতে পারে। ইনফিনিটি যদি ধরি, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই আরসি। তো ইনফিনিটিকে আরসি দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, সেজন্য আমি মাইনাস ইনফিনিটি লিখেছি। তো এরপরে কিউ নট ইন্টু মাইনাস ইনফিনিটি মানে হলো ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি। তো 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0। তাহলে কিউ ইকুয়ালস টু কি পাওয়া গেল? 1 মাইনাস 0 ইকুয়ালস টু কিউ নট। তার মানে সর্বোচ্চ মানটা হবে কিউ নট। অর্থাৎ টাইমের মান যখন ধরা যাক এটাই টি এর মান ইনফিনিটি, মানে ম্যাক্সিমাম মান, তাহলে এই সময়ে গিয়ে চার্জটা হয়ে যাবে কিউ নট। আর এর ইন্টারমিডিয়েট অন্য কোনো টাইম যদি আমি বের করি, ধরো টি ইকুয়ালস টু মনে করো 5 সেকেন্ড বা 15 সেকেন্ড, অন্য কোনো দিন, তাহলে আমরা দেখা যাবে যে এখানে আমরা এরকম ইন্টারমিডিয়েট আমরা এই মানটা এরকম পাবো, এখানে কোথাও হয়তো পাওয়া যাবে, অর্থাৎ টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে। তো এই ছিল, এটি চলতেই থাকবে আসলে, অর্থাৎ একসময় গিয়ে এক্স অক্ষের প্যারালাল হয়ে সেটি চলতেই থাকবে। এবং আসলে আমরা জানি যে ধারকের সর্বোচ্চ চার্জে পৌঁছাতে ইনফিনিটি সময় লাগে, মানে আসলে অসীম সময় ধরে চার্জ হয়। তো এটির একটি প্রমাণ আছে, আমরা যখন মোবাইলের ব্যাটারিটা চার্জ করি, তো দেখা যায় যে 90% চার্জ হতে তার অল্প সময়ের মধ্যেই 95% চার্জ হয়ে গেছে, কিন্তু বাকি 5% চার্জ হতে অনেক বেশি সময় লাগে। তাহলে প্রথমে দেখা গেল আধা ঘন্টার মধ্যে হয়তো 95% চার্জ হয়ে গেছে, কিন্তু পরে 5% চার্জ হতে গেলে আরো লং টাইম সময় নেয়। এর কারণই হলো এইটা যে ইনফাইনাইট সময় ধরে ধারক চার্জিত হতে থাকে। এরপর আমরা
যেহেতু চার্জের ইকুয়েশন পেয়ে গেছি, এখন আমরা একটু কারেন্টের ইকুয়েশন বা তড়িৎ প্রবাহ সমীকরণটা দেখে লেকচারটি এখানে শেষ করব। এতক্ষণ ধরে আমরা চার্জিং সার্কিটে চার্জের ইকুয়েশন নির্ণয় করেছি। এখন আমরা দেখব চার্জিং সার্কিটে আরসি সার্কিট যখন চার্জ হয় তখন কারেন্টের ইকুয়েশনটি কি হয়, সমীকরণ। তো আমরা জানি তড়িৎ প্রবাহের সমীকরণটি আমি এখন নির্ণয় করতে যাচ্ছি। তড়িৎ প্রবাহের সমীকরণ আমরা জানি I হলো dq বাই dt। কিউ কে চার্জকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই আসলে কারেন্ট পাওয়া যায়। তো আমরা কিউ এর যদি ইকুয়েশনটা এখানে বসিয়ে দেই, কিউ নট 1 মাইনাস টি বাই আর সি, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন কিউ নটটি দিয়ে আমি গুণ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। কিউ নট একটি ধ্রুবক, আগে বলা হয়েছে কিউ নট সমান সমান ছিল ইসি সমান সমান ধ্রুবক। তো এটা ধ্রুবক কেন? কারণ একটা ব্যাটারির পরিচালক শক্তি কনস্ট্যান্ট এবং ধারকত্ব ক্যাপাসিটেন্স এটিও কনস্ট্যান্ট, বা দুটোর কনস্ট্যান্টের গুণ করলে কনস্ট্যান্ট হবে। তো এখন টাইমের সাপেক্ষে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। আর কনস্ট্যান্ট যখন কোনো ভেরিয়েবলের, এখানে ভেরিয়েবলটা বা চলকটা হলো টি, টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, টি বাদে বাকি সবই ধ্রুবক। টি বাদে ধ্রুবকের সংজ্ঞা হলো যে যে চলকের সাথে ডিফারেন্সিয়েশন করা হয় সেটি বাদে বাকি সবই ধ্রুবক। তো এখানে কিউ নটের ধ্রুবক, আরসিও ধ্রুবক। তো ধ্রুবক যখন কোনো চলকের পাশে থাকে তখন সেটি পাশেই থেকে যায়। আর ই এর ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী আমরা যদি এরকম থাকে যে ই টু দ্য পাওয়ার mx, তাহলে কি হবে? ডি বাই ডিএক্স টাইমের সাপেক্ষে ধরি এমটি, তাহলে কি হবে? এম ইন্টু ই টু দ্য পাওয়ার এমটি। কনস্ট্যান্ট যেটা সেটা বের হয়ে আসে। তো এখানে কনস্ট্যান্টটা কি? এখানে টি বাদে বাকি সবই মানে 1 মাইনাস 1 বাই আর সি, এটি কনস্ট্যান্ট আসলে। মাইনাস 1 বাই আর সি, তো মাইনাস 1 বাই আর সি, এটি কনস্ট্যান্ট, এটি বের হয়ে আসবে। এখানে থার্ড ব্র্যাকেট থাকুক। আর ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটি কোনো চেঞ্জ হবে না, কারণ ই টু দ্য পাওয়ার এমটি ডিফারেন্সিয়েশনের পরেও ই টু দ্য পাওয়ার এমটি ছিল, শুধু কনস্ট্যান্টই বের হয়ে আসছে। এরপর আমরা যদি এটি একটু সরল করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিউ নট বাই আর সি ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো কিউ নট সমান ইসি আগেই বলা হয়েছে, সেই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম, কিউ নট ইকুয়ালস টু ইসি। এখন সিসি কাটা গেল, ই বাই আর সমান সমান হলো আই, তাহলে লেফট হ্যান্ড সাইডে একটা আই আছে, মানে এখানে সব প্রত্যেকটা জায়গায় আই ছিল, এখানে এসেও একটা আই পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে যে এটি আই হবে না, অন্য একটি কনস্ট্যান্ট মান হবে, সেটা হলো আই নট ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। আসলে এটি হলো তড়িৎ প্রবাহের সমীকরণ ধারকের চার্জিং এর ক্ষেত্রে, আরসি সার্কিটের চার্জিং এর ক্ষেত্রে। সমীকরণটা একবার দেখি, আই ইকুয়ালস টু আই নট ই টু দ্য পাওয়ার টি বাই আর সি। তো এটি ইকুয়েশনটা আমি এখানে আবার লিখে নিচ্ছি, আই ইকুয়ালস টু আই নট ই টু দ্য পাওয়ার, এখানে আর ব্র্যাকেট না দিলেও চলবে, ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো এটি যখন আমি গ্রাফ আকারে দেখতে চাই, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে আই, এই আইটি হলো যে কোনো সময়ে তড়িৎ প্রবাহের মান। বর্তনী যখন চার্জিং হবে সময়ের সাথে সাথে চার্জ বাড়তে থাকবে, কারেন্টের কি অবস্থা হবে সেটি হলো আই, যে কোনো সময় আই এর মান ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আর এই আই নটটা হলো কনস্ট্যান্ট। তার মানে এর আগের মতোই টি এর
কয়টা ভ্যালু ধরি, একটা ভ্যালু t ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু 0 তে তাহলে I ইকুয়ালস টু I নট e টু দ্য পাওয়ার মাইনাস 0, তার মানে 1 I ইকুয়ালস টু I নট। তাহলে শুরুতেই দেখা যাচ্ছে যে টাইম 0তেই দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমাম মান। আমরা জানি I নটটাই ম্যাক্সিমাম মান, এটি সর্বোচ্চ মান। আমি একটু ডট ডট দিয়ে এটি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। অন্য একটা টাইম আমরা ধরি ইনফিনিটি, ম্যাক্সিমাম টাইম, তাহলে দেখা যাচ্ছে I ইকুয়ালস টু I নট e টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই RC। এর আগের মতোই এই মানটি আসলে 0, তাহলে I এর মান 0 হবে। তার মানে অসীম সময় ধরে যখন চার্জ হবে, এর মাঝামাঝি আমরা অন্য একটা মান ধরলে বোঝা যাবে যে গ্রাফটি আসলে এক্সপোনেনশিয়ালি ডিকে বলে, এটি ক্ষয় গ্রাফ লেখচিত্র, ডিকে গ্রাফ, ডিকে বা ক্ষয় লেখচিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং এর ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রে কারেন্ট কমে যাচ্ছে ধীরে ধীরে। বর্তনীর শুরুতেই কারেন্টটা থাকবে ম্যাক্সিমাম, ধীরে ধীরে বর্তনী কারেন্ট কমে যাবে। এর মানে হলো, এর আগে বলেছি চার্জের ক্ষেত্রে যে চার্জ ধীরে ধীরে বেড়ে যাবে, চার্জ ক্যাপাসিটর যখন ফুল চার্জ হবে, ফুল চার্জ না হলেও 99% যখন চার্জ হয়ে যাবে, তখন ক্যাপাসিটর আর চার্জ হবে না, সে আর, তারপরে সে কারেন্টকে সে ব্লক করে দিবে। এর মানে হলো যে সে আর চার্জ দিবে না, বর্তনীতে চার্জ শূন্য, বর্তনীতে তড়িৎ প্রবাহ শূন্য হবে, কারণ সে তো আর চার্জ নিচ্ছে না, চার্জের প্রবাহ বন্ধ হয়ে যাবে। তার মানে আমি বলতে চাচ্ছি, এটিকে যদি আমি সাধারণত এইভাবে ব্যাখ্যা করি, ক্যাপাসিটর, এখানে আমি ধরা যাক আমি একটি এলইডি বাল্ব দিলাম, বাল্ব মানে বাল্বের একটা রেজিস্ট্যান্স আছে, সেটিকে আর, তাহলে সেটি একটি আরসি সার্কিট হয়ে গেল, এখানে একটি ব্যাটারি আছে। তো এটি যখন চার্জ হবে, শুরুতেই দেখা যাবে যে বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ চলছে, 5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, আর এর মানের উপর, সি এর মানের উপরে একটা কারেন্ট যাবে। তার মানে বর্তনীতে কারেন্ট যাওয়া মানে কি, বাল্ব জ্বলবে। তার মানে শুরুতে বাল্ব জ্বলবে, শুরুতে তড়িৎ প্রবাহ আছে, শুরুতে আই এর একটা মান আছে, আই আছে, তার মানে কি বাল্ব জ্বলবে। একটু পরে দেখা যাবে যে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে, বা একটা নির্দিষ্ট সময় পরে ক্যাপাসিটর ফুল চার্জড। ক্যাপাসিটর যদি ফুল চার্জড হয়, তার মানে কি, কিউ এর মান কিউ নট, যখন ফুল চার্জড হয়ে গেল, তখন এটি আর বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ সাপ্লাই দিবে না। ফুল চার্জড হয়ে গেল কখন, যখন টি ইকুয়ালস টু ইনফিনিটি সময়, টি ইকুয়ালস টু ইনফিনিটিতে ক্যাপাসিটর ফুল চার্জড, কিউ ইকুয়ালস টু কিউ নট, এবং টি ইকুয়ালস টু ইনফিনিটিতে আই ইকুয়ালস টু 0, আই ইকুয়ালস টু 0। তার মানে বর্তনীতে আর চার্জের প্রবাহ হবে না, ফলে কি, বাল্ব বন্ধ হয়ে যাবে, বাল্ব নিভে যাবে। আবার বলছি, শুরুতেই বাল্ব জ্বলবে, কারেন্ট থাকবে, একটু পরে বাল্ব নিভে যাবে, কারণ ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে। তো এই ছিল চার্জিং সার্কিটের চার্জ এবং কারেন্টের অ্যানালাইসিস। এরপরে আমরা দেখব যে ডিসচার্জিং সার্কিটের চার্জের সমীকরণ কি এবং তড়িৎ প্রবাহ সমীকরণটা দেখব।